আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব Samsung Galaxy A57 এর একটি রিভিউ। তো সেটা দেখে আমরা অবশ্যই রিঅ্যাকশন করব। তো ভিডিওটি নিয়ে এসে অবশ্যই Samsung চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট ধরুন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3 এই ফোনটা কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন একটু পরে আপনি নিজেই নিতে পারবেন। ওকে, আফটার রিভিউ ওকে, কথা ওকে। বলছি স্যামসাং গ্যালাক্সি A57 ওয়াও! 5G নিয়ে। হ্যাঁ, এই ডিজাইনটা স্মার্ট দেখো, ডিজাইনটা তো আসলেই সুন্দর। হ্যাঁ, দেখুন ওই দেখো ক্যামেরার যে শেপটা অবশ্যই এটা কি লাম্বারটা শেপ ঠিক আছে? বাট Samsung Galaxy S20 সিরিজের মতোই বাট এটা কিন্তু একটু হালকা চেঞ্জ করে এসেছে। যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে? ওভারঅল বেশ ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ফোনটা দীর্ঘদিন আগে আমাদের কাছে এসেছিল। এটার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং এর একটা ভিডিও আমরা অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। সো ওকে, আপনি খুব ভালো করে জানেন এই ফোনটা কি অফার করছে এবং এটা দেখতে কেমন। সুতরাং আমরা ওই বিষয়গুলোর দিকে না যাই, সরাসরি ভিতরে আমরা জাম্প করব। ওকে, সত্যি কথা ওকে। বলতে এই স্মার্টফোনটা আসার পর থেকে আমরা যতটুকু ব্যবহার করেছি, হেভি ইউজেস বলেন, গেমিং বলেন, রেগুলার ইউজেস বলেন, সে সমস্ত জায়গা থেকে এই ফোনটা ধরে বেশ ভালো ফিল এসছে। কারণ ফোনটা খুব বেশি মোটা না, খুব বেশি ভারী না, যথেষ্ট স্লিম। সো ওইখানে কোনো কমপ্লেইন আমার নেই। তার উপরে ওরা মেটাল বডি দিয়েছে, সেটা একটা প্রিমিয়াম ভাইব দেয়। ওয়াও! মানে আমরা মেটাল বডি পাচ্ছি ভাই। ভাই বিশ্বাস করো মানে মেটাল বডি পাচ্ছি প্লাস কি ফ্রেমটা পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম যেটা কিন্তু আসলেই ভাই গুড সেন। তো ওভারঅল বেশ ভালো, আসলেই ভালো। মানে হ্যাঁ, ফোনটা বেশ ডিউরেবিলিটি বেশ পাওয়ারফুল বলা যায়। ফোনটা যদি হাত থেকে পড়েও যায় ফোনটা ভাঙার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আসলেই গুড সেন। তো ওভারঅল ফোনটা বেশ পাওয়ারফুল এই আরকি। তো চলো ভিডিওটি এবার প্লে করি। আর যথেষ্ট স্লিম হতে বর্তমান সময়ের স্মার্টফোনগুলোর সাথে খুব সুন্দরভাবে সিঙ্ক করছে। ওকে। তাছাড়া ক্যামেরার ডিজাইনটাতে আমরা একটু চেঞ্জেস লক্ষ্য করছি, নট হুম। ব্যাড। সবই ডিজাইনটা আসলেই চেঞ্জ। হ্যাঁ, Samsung S26 থেকে মানে A57 যেটা, এটা একটু হালকা চেঞ্জ করেছে হ্যাঁ, বাট তারপর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। বেশ কিন্তু দেখতে পুরো গর্জিয়াস লুকিং, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। এ এই জায়গায় মানে হ্যান্ড ফিল বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সেই জায়গা নিয়ে আমি যথেষ্টই সন্তুষ্ট রয়েছি এই স্মার্টফোনে। ওকে। তারপরে আইপি রেটিং এর ব্যাপারটা চেক ও! করা হয়েছে 68। মানে আমরা IP68 পাচ্ছি যেটা যেটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা রেটিং বলা যায় বা কি বলে স্ট্যান্ডার্ড রেটিং বলতে পারো। ঠিক আছে? IP68 মানে কি তোমার ফোনটা পানির নিচে ডুবিয়ে-চুবিয়ে ভিডিও শুট করতে কোনো সমস্যা নেই। যেটা কিন্তু ভালো। তো আই থিংক তো এটা বলা যায় গুড রেটিং। তো চলো ভিডিওটি প্লে করি। ইট রেটেড এই ডিভাইসটা স্প্ল্যাশ হঠাৎ করে পানিতে লেগে ঢুকবে না, এটা শিওর। কোরিং ওয়াইরলেস ভিক্টাস প্লাস প্রোটেকশন করছে এবং এটা মোটামুটি শক্তই বলতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো তারপরেও পাতলতা কোনো প্লাস প্রোটেক্টর অ্যাটলিস্ট ব্যবহার ওকে, করে। ওকে। বাই দ্য ওয়ে, এই রিভিউ আমাদের কাছে পাঠিয়েছিল রিয়েল ইন্টারন্যাশনাল এবং রিয়েল ইন্টারন্যাশনাল এই ডিভাইসটা রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন অ্যারাউন্ড 48K 49K এমআসি রাইট নাও পাওয়া যায়। যারা এই ফোন সহ বর্তমানে যে কোন ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, ভিডিও ডেসক্রিপশনে রিও ইন্টারন্যাশনালের ইনফরমেশন মেনশন করা আছে। যাই হোক, আমরা যদি আসি ডিসপ্লেতে, স্যামসাং এর সুপার আমোলেড ওয়াও! সেখানে ভাই ডিসপ্লেটা ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই বিশ্বাস করো। ডিসপ্লেটা ভাই আসলেই সুন্দর। ন্যানো চিন বেজেল যদিও লোয়ার বেজেলটা স্লাইটলি একটু মোটা বাট দেখতে ভাই এক কথা ভাই অসাধারণ ভাই। আর ডিসপ্লেটা যেহেতু সুপার অ্যামোলেড তো বেশ কালারফুল ডিসপ্লে পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো যারা মিডিয়া কনজাম্পশন করে তাদের জন্য তো আই থিংক বেশ ভালো হবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। আপনারা জানেন এবং আমাদের ইউসেজে দেখলাম ও 120 পর্যন্ত ঠিকভাবেই পুশ করছে। মোস্টলি 90 টু 120 হার্জ এর মধ্যেই থাকছে। ওকে। নিচে নামছে না। 10-20 মানে 110-20 এর মাঝেই থাকে। সো রিফ্রেশ রেট এবং স্মুথনেস সেই জায়গাটা পারফেক্টলি পাবেন। H09 প্লাস এর সাপোর্ট আমরা পেয়েছি। এটাতে মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে খুবই ভালো লাগে। হুম। ডিসপ্লেটা অলমোস্ট সিমেট্রিক্যাল। লো চিনটা একটু মোটা, বাট যেটা আমরা আগেই বললাম মানে লোয়ার চিনটা যদি আরেকটু ন্যানো করতো আরো ভালো লাগতো। বাট ওভারঅল ঠিকঠাক আছে। কারণ ডিসপ্লেটা যেহেতু কালারফুল মানে বেশ কালারফুল যেহেতু AMOLED ডিসপ্লে বেশ আসলে যারা ভিডিও ওয়াচিং করবে তাদের কাছে বেশ ভালো লাগবে। মানে মিডিয়া কনজাম্পশন তো যেটা এক কথায় ভাই অসাধারণ ভাই। তো চলো ভিডিওটি প্লে করি। মানে যতটা অডিয়েন্সটা খারাপ পায় না দেখতে। কনসোল কাট আউট রয়েছে টপ সেন্টারে, এটা সাইজ অনেক ছোট। সো ওভারঅল একটা ইমার্সিভ ফিল দিতে পারে। অবশ্যই। আর সুপার আমোলেড প্যানেলের যে কালারটা ওয়াও! আছেন আপনারা জানেন, নরমাল আমোলেড এর তুলনায় এইটা কালার বেশি ভাইব্রেন্ট হয়, একটু মানে পাঞ্চি টাইপের হয়, একটু আই ক্যাচি টাইপের হয়। সেই জিনিসটা ও দিতে পারছে। 1900 নিটস এর মতো পিক ব্রাইটনেস ওরে যেটা না আমার গেমে কম মনে করেও আউটডোরে আমরা ঠিকভাবে দেখতে পাই। ওকে মানে ১৯-১৯ পিক ব্রাইটনেস এটা বলা যায় ঠিকঠাক বলা যাবে। এক্সটার্নাল বলতে পারো। হ্যাঁ, নাম্বার গেমিং এ আসলেই কম বাট সমস্যা নেই। আই থিংক আউটডোরে যদি আমরা ঠিকঠাক ইউজ করতে পারি তাহলে সেটাই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। পেয়েছি, সমস্যা হয়নি। স্ট্রাগল ফ্রি এটা ব্যবহার করতে পারবেন। পিপিএর দিক থেকেও ভালো আছে ৩৬৫ র মতো। সো খুব কাছ থেকে দেখতে গেলেও আপনি শর্টনেসের কোনো ঘাটতি ফিল করবেন না। ওকে। ডিসপ্লে নিয়ে আমি আসলে অসন্তুষ্ট না। ডিসপ্লেতে আমি সন্তুষ্ট আছি। টাচ রেসপন্স থেকে শুরু করে কালার রিপ্রোডাকশন এভরিথিং সব জায়গায় মিলে এই জায়গাটাকেও আমি ওকে হিসেবে রাখবো। এবারে যদি আসি ক্যামেরাতে,
স্মার্টফোনটির রিয়ারে ক্যামেরা রয়েছে মোট 3টা কাজে লাগাতে পারবেন, যেমন ধরুন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এরপরে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আচ্ছা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার। ওকে, মানে আমার সেটআপটা পাচ্ছি ঠিকঠাক। মানে মেইন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, 12 মেগা আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো। ম্যাক্রো যদিও আমাদের লাগে না, যে এখানে যদি একটা 5 মেগাপিক্সেল যদি টেলিফটো দিত তাহলে বলতাম যে আরো ভাই সেটআপটা পুরোপুরি ঠিকঠাক ছিল। বাট টেলিফটোটা আমরা খুব মিস করছি এই আরকি। এখন দেখার পালা যে ছবির কোয়ালিটি কিরকম, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। ও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 40 30 এফপিএস। আচ্ছা, আচ্ছা। এখন আপনি যখন অলমোস্ট 50K প্রাইস পয়েন্ট একটা ডিভাইস নিয়ে নাড়াচাড়া করছেন বা কিনছেন, সেই ডিভাইসটাতে অবশ্যই আপনি টেলিফটো আশা করেন। হ্যাঁ, এবং মানে এটার দাম যখন ৫০,০০০ প্লাস বা ৳৫০,০০০ তখন কিন্তু ভাই আসলে টেলিফটো লেন্সটা অবশ্যই দেওয়াটাই বাধ্যতামূলক বা দেওয়াটা কি আসলেই কাম্য। বাট তারা কিন্তু সেটা করে। এটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। হ্যাঁ, ম্যাক্রো লেন্স অনেক সময় কাজে লাগে, আবার অনেক সময় লাগে না। বাট এটা মানে আমার সত্যি কথা বলতে কি এটা লাগে না। এটা থেকে টেলিফটো লেন্স দিলে কি আসলেই ভালো হতো। যদি একটা মানে 5 মেগাপিক্সেল ম্যাক্রো না দিয়ে যদি 5 মেগাপিক্সেল টেলিফটো দিত তাহলে ভালো হতো। ঠিক আছে? বাট তারা সেটাও করেনি, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। সেটা না দিয়ে বরং স্যামসাং এইখানে ক্যামেরা রেসে পিছিয়ে পড়ে। হুম। হতে পারে ওর মেইন ক্যামেরার ছবি যথেষ্ট ভালো, দেখতে সুন্দর লাগছে, বাট ওরই যারা কম্পিটিটর রয়েছে ও সেম প্রাইস সেগমেন্টে তারা কিন্তু অলরেডি টেলিফটো দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে। অবশ্যই। আপনাদের মাঝে অনেকেই রয়েছে যাদের তুলেছ বা প্রয়োজন পড়তে পারে, অথবা পোর্ট্রেটের ক্ষেত্রে। তো সেই জায়গায় আপনি পিছিয়ে পড়বেন। এখন এটার মেইন ক্যামেরা ছবি ভালো, বেশ ভাইব্রেন্ট টাইপের একটা ছবি দেয়। ডে লাইটের ছবিগুলোতে যথেষ্ট পরিমাণ লাইট লক্ষ্য করা যায়, শার্পনেস ভালো, ডিটেল ভালো, অবশ্যই, ছবির অবশ্যই। কোয়ালিটি আপনার ভালো ডিটেল লক্ষ্য করুন। হ্যাঁ, অবশ্যই। মানে ছবির ডিটেইলস এর পরিমাণ বেশ ভালো পাওয়া যাচ্ছে। ছবিটা দেখতে বেশ একদম কি মানে কালারফুলি মনে হচ্ছে। রেড অফ ইমোশন একটা বলা যেতে পারে। কারণ এরকম ছবি আমরা পছন্দ করি, এটাই স্বাভাবিক। ছবির কোয়ালিটি ভাই এক কথা ভাই অসাধারণ। ছবি নিয়ে তুমি আশা করি সন্তুষ্ট থাকবে। বাট একটা টেলিফটো লেন্স দিলে কি আসলেই ভালো হতো। যেটা কিন্তু তারা দেয় নাই, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। এমনকি ডাইনামিক টুলস যথেষ্ট ওয়াইড কিন্তু এটা। তাছাড়াও এক্সপোজার কন্ট্রোলিং আমরা ভালো পেয়েছি। কালারটা ওই যে যেটা বললাম একদম ন্যাচারাল না, বাট ক্রিস্প দেখতে সুন্দর লাগে। আবার লো লাইটের দিকেও কিন্তু ভালো পারফর্ম করছে। লো লাইট আপনাকে খুব স্টাডি হাতে ধরতে হবে এমন না, আপনি মোটামুটি ধরে রাখলে ও বেশ সুন্দর ছবি দিতে পারে। তাছাড়া নয়েজ কাট করে আলো বাড়িয়ে দিয়ে সুন্দর একটা ছবি দেওয়ার ট্রাই করে, একটু কন্ট্রাস্টি কালারফুল দেখতে সুন্দর লাগে সেই ছবিগুলো। সো আমি মেইন ক্যামেরা নিয়ে কমপ্লেন করছি না। মেইন ক্যামেরা যেটা দিচ্ছে প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে এখানে যারা একটু পারফরমেন্সেটিক ডিভাইস দেয় তাদের তুলনায় এগিয়ে থাকবে, আবার ক্যামেরাসেটিক ডিভাইসগুলোর সাথে হেড টু হেড পারফরমেন্স করছে। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটাও কিন্তু আশানুরূপ রেজাল্ট দিচ্ছে, যেখানে আবার শার্পনেস ভালো পেয়েছি। অবশ্যই দেখো, এটা আল্ট্রাওয়াইড ক্যামেরা কি স্যাম্পল। এটার ছবির কোয়ালিটিটা ভাই এক কথা ভাই অসাধারণ ভাই। তুমি দেখো মানে কি বলবো, মানে এখানে ছবির ডিটেইল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই। ডিলিট করে সে ছবির কোয়ালিটি ভাই বেশ গুড। মানে এখানে আল্ট্রাওয়াইড মেইন ক্যামেরা ছবি ওই হ্যাঁ অনেকটাই সিমিলার কালার, বাট দেখতে বেশ সুন্দর লাগছে, যেটা কিন্তু আসলেই ভালো। বাট ওই যে একটা মিস করছি টেলিফটো লেন্স, যেটা দিলে আসলেই ভালো হতো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। বা লাইটিং কন্ডিশনের ছবি অনেকটাই আপনি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারেন। কালার টোন থেকে শুরু করে ডিটেলও ভালো আছে এখানে, কিন্তু লো লাইটে এটা তুলনামূলকভাবে একটু বেশি সফট করে এবং কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে ফেলে। তাছাড়া রয়েছে ম্যাক্রো শুটার। এইটা আমরা স্যামসাং এর আরো 5 বছর আগে থেকে 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার দেখে যে অভ্যস্ত, ওই অ্যাজ ইউজুয়াল রেজাল্টই আছে। এটা খুব আহামরি কিছু না, বিগ ডিল না। এটা দিয়ে অনেক বড় কিছু করে ফেলছে, বিষয়টা কিছু এমন না। পোর্ট্রেটে দুইটা ফোকাল লেন্থ রয়েছে, 1x অ্যান্ড 2x। তো হাইয়েস্ট ফোকাল লেন্থ অবশ্যই এটা ডিজিটালি জুম করেই ওরা দিচ্ছে, বাট ছবিগুলো ততটাও ডিটেল লস বা সফট এমনটা লাগে না, বরং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিংবা বোকে এটাও কিন্তু ন্যাচারালি লাগছে অনেক। অবশ্যই, অবশ্যই। মানে এখানে যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একদম ঠিকঠাক আছে, যেটা কিন্তু আসলে সুন্দর। আর আমার কাছে অবশ্যই যদি বলো তাহলে আমার কাছে এই যে 2x যেটা, এটা ছবির কোয়ালিটি বেশ ভালো লাগছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেস একদম ঠিকঠাকই আছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। সেই সাথে কালার টোন একটু ক্রিস্প, একটু ভাইব্রেন্ট, ওভারঅল দেখতে ভালোই লাগে। পোর্ট্রেট নিয়ে খুব একটা অসন্তুষ্ট হবেন না গেস, তবে ডিজিটাল জুমের তুলনায় যদি কোনো ধরনের অপটিক্যাল জুমের মাধ্যমে পোর্ট্রেটটা হতো তখন আরো বেটার রেজাল্ট আমরা অবশ্যই পেতাম। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো, মেগাপিক্সেল অনুযায়ী কম মনে হলো, এটার রেজাল্ট কিন্তু ফুল কন্ডিশনে ভালো দিচ্ছে। এটা ডাইনামিক রেঞ্জও ভালো, প্লাস ওভার সফট স্কিন টোন একদম বেশি ব্রাইট করে ফেলে, এই জাতীয় কোনো প্রবলেম আপনি ফেস। হ্যাঁ, মানে এটা একটা সেলফি ক্যামেরার ছবি 12 মেগাপিক্সেল। তো যেটা কিন্তু আসলেই ভালো। মানে আমরা বলে না মানে ছোট মহিষের জাল বেশি, সেরকমই। মানে মেগাপিক্সেল হিসেবে এটা অনেকটাই কম, বাট ছবির কোয়ালিটি বেশ দারুণ। বেশ মানে ডিটেইলস, শার্পনেস সবকিছু ঠিকঠাক আছে। যেটা কিন্তু তোমাদের আই থিংক ভালো লাগবে। কারণ ছবির কোয়ালিটি দেখো, মানে রেডি টু আপলোড ইমেজ বলতেই পারো। তোমরা এরকম ছবি পছন্দ করো অনেকে, বিশেষ করে আমি এরকম ছবি পছন্দ করি, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। করবেন না, মোটামুটি ন্যাচারাল একটা ট্রাই করছে। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 fps। এরকম বাজেটের একটা ফোনে 4K 60 fps অনায়াসে যে কেউ আশা করে, সেটা আমরা পাইনি। তবে ভিডিওতে কিছুটা জিটারিং বাদে বাকি বিষয়বস্তু ঠিকঠাকই আছে, শার্পনেস ডিটেল ভালো। ক্যামেরায় না, ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 4K 30 fps, যদিও 60 দিলে ভালো হতো, 4K 60 fps যেটা, বাট 30 fps দিয়েছে, এটাও খারাপ না। এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাট হ্যাঁ, ভিডিও কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ, হালকা পাতলা জিটারিং লক্ষ্য করা যায়, বাট যারা আমার মতো স্টেবল ভিডিও শুট করো তাদের কাছে আই থিঙ্ক কোনো সমস্যা নেই। তো চলো ভিডিও প্লে করি।
এসে অবশ্যই আমি কমপ্লেন করব টেলিফটো না থাকার কারণে। এই সেটআপটা মূলত এই বাজেটে যাচ্ছে না। ক্যামেরা কোয়ালিটি ভালো, কোয়ালিটি ওয়াইজ কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি খারাপ নয়, বাট আপনি যখন সেন্সর ওয়াইজ চিন্তা করবেন বা ফ্লেক্সিবিলিটির জায়গাটা, সেখানে অবশ্যই সে পিছিয়ে পড়ে। তো এখানে এসে আপনি চিন্তা করতে পারেন আসলে আপনি এটা কিনবেন নাকি নাথিং ফোন 3A Pro কিনবেন নাকি রিয়েলমি নিউ 8 একটু বাড়িয়ে, এরকম আরো বেশ কিছু ডিভাইস আছে ওগুলো কিনবেন। যাই হোক, এর প্রসঙ্গ বাদ দিয়ে যদি আমরা পারফরমেন্সে চলে আসি, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে কিন্তু One UI 8.5 অন টপ অফ Android 16 আপ টু 6 মেজারেবল। এটা অবশ্যই ডেফিনেটলি ভালো বিষয়। ওয়াও, ইমপ্রেসিভ। মানে আমরা স্যামসাং থেকে এই একটা জিনিস সবচেয়ে ভালো জিনিস পাই, মানে আপডেট দিক থেকে তারা সবসময় এগিয়ে থাকে। বিশেষ করে তারা একদম মনে করেন কি গুগল পিক্সেলের সাথে কম মানে কি মানে লড়াই করে এই দিক থেকে, ঠিক আছে। এখন আমরা 6 বছরের মেজর আপডেট পাবো, মানে অ্যান্ড্রয়েড আপডেট, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। এটা সম্ভবত 16 এসে, তো 16 থেকে 16, 17, 16 পর 17, 18, 19, 20, 21, 22, মানে আমরা অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত আপডেট পাবো ভাই, বুঝতে পারছো? যেটা কিন্তু আসলে এক কথায় অসাধারণ ভাই, মানে 6 বছর আপডেট, যেটা কিন্তু আসলে হিউজ। তো চলো ভিডিওটি প্লে করি। 6টা মেজারেবল পাবেন আপনি, 6টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে আপনার ডিভাইস। সেই জায়গা থেকে আমি একে অনেক উপরেই রাখবো। আর One UI প্রশংসনীয় UI এবং One UI পারফরমেন্স যথেষ্ট ভালো। অবশ্যই, মানে স্যামসাং এর আরেকটা জিনিস সবচেয়ে বড়, সেটা হলো এর One UI। এটা এক কথায় অসাধারণ এবং অ্যান্ড্রয়েড জগতের মধ্যে সবচেয়ে সেরা, এবং এক নম্বরে থাকবে, এটাই স্বাভাবিক। তো যেটা এক কথা অসাধারণ ভাই। তো চলো ভিডিও প্লে করি। ওরা খুব ভালো করে জানেন, তো ওইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু আছে কি জানেন, Exynos 1680 এর সাথে এক্সক্লুসিভ 550 গ্রাফিক্স সেকশনে। হ্যাঁ, আর এই স্মার্টফোনটাতে আপনার আলাদা করে এগুলো কার্ড ব্যবহার তো করতে পারবেন না। 8 এবং 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 256, 128 এন্ড 512 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। মূলত FS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এগুলো ছিল স্পেক কি কি অফার করছে। এখন ডে টু ডে লাইফের পারফরমেন্স ও আপনাকে সন্তুষ্ট করবে। রেগুলার পারফরমেন্স কি হতে পারে, সোশ্যাল মিডিয়ার ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ চালাবেন, এই ধরনের কাজগুলো তো মোস্টলি আমরা করি। ক্যামেরা আমরা চালাবেন, হ্যাঁ, সেগুলো খুব ভালোভাবে উনি হ্যান্ডেল তো করতে পারছে। কিন্তু গেমিং এ এসে উনি নেতিয়ে করছে, বিষয়টা এরকম। এমনকি গেমিং এ ও তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছে। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে অলমোস্ট 13% বড় করা হয়েছে এর ভেপুর চেম্বার টেকনোলজিটা। মানে A56 ওইটার যে ভেপর চেম্বার কুলিং সিস্টেমটা ছিল, ওটার তুলনায় এটা 13% বড় করছে ঠিকই, কিন্তু খুব আমরি রেজাল্ট দিচ্ছে ব্যাপারটা এমন না। মোটামুটি এটা ভালোই হিট জেনারেট করে। আর এখানে যদি আমরা, যেহেতু ফোনটার বাজেট 50K বা 50,000 টাকা, এখানে যদি আমরা স্ন্যাপড্রাগন কোনো চিপসেট পেতাম বা ডাইমেনসিটি যদি কোনো চিপসেট পেতাম, তাহলে ভাই আসলে অসাধারণ হতো, ঠিক আছে। কারণ তুলনামূলকভাবে মানে স্যামসাং এর নিজস্ব চিপসেট থেকে স্ন্যাপড্রাগন বা ডাইমেনসিটি চিপসেটগুলো কি বেশ পাওয়ারফুল হয়। যদি এরকম মনে করো স্ন্যাপড্রাগন 7S Gen 3, Gen 4 এরকম দিয়ে আসতো, তাহলে ডাইমেনসিটি বড় 8400 বা 8500 এরকম যদি দিয়ে আসতো, তাহলে বলতাম যে না, তুলনামূলকভাবে বেশ ভালো হতো। বা বিশেষ করে যারা গেমার আছো তাদের জন্য বেশ ভালো হতো। বাট এটা দিয়ে যে গেমিং করতে পারবে সেটা না। হ্যাঁ, গেমিং করতে পারবে, রেগুলার গেমিং করতে পারবে, সবই করতে পারবে, সমস্যা নাই। বাট ফোনটা যদি হিট জেনারেট করে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা বা টেনশন, মানে ভয়ের ব্যাপার, ঠিক আছে। তো চলো বিউটি এবার প্লে করি। বেশি ফিল দেয় মেটাল বডিটা। পাবজির মতো গেমে এই স্মার্টফোনের হাইস্ট সেটিংস এ দেখলাম ওটা গুড রেজাল্ট ধরে রাখতে পারছে না। বিশেষ করে যখন 20, 25 বা 30 মিনিট প্লাস হয়ে যায়, 100 মোমেন্টে গেলে এটা সামটাইমস টুকটাক লাইক দেখায় আসলে পাবেন, এবং হাতের মাঝে একটা চপে চপে ফিল আপনি পাবেন যে গেমিং এ ওই স্মুথনেসটা আসছে না। তাছাড়াও হিট জেনারেট করে অনেকটাই, যে হিটটা আপনি এই পজিশনে তো পাবেন, মেটাল বডি ফিল দেবে, প্লাস ডিসপ্লের এই এরিয়াটাতেও ফিল আসে। গেনশন ইম্প্যাক্টের 60 FPS পর্যন্ত যাবে ঠিকই, তবে সেখানেও স্টেবল রেজাল্ট পাবেন না। সামটাইমস এইটা 47 এসছে, এবং আপনি যদি অ্যাভারেজে রাখতে চান এটা মোটামুটি 56, 55 এর মাঝে রাখতে পারেন। ওঠা নামা করে প্রচুর। আমি বলবো বাজেট যদি আপনার অ্যারাউন্ড 50K হয়ে থাকে এবং গেমিং এর প্ল্যানেই থাকে, মূলত ওটাই আপনার মেইন প্রায়োরিটি, তাহলে অবশ্যই ডোন্ট বাই দিস ডিভাইস। অবশ্যই ওকে, ক্লিয়ার। গেমিং এর জন্য মানে যারা গেমিং এর জন্য এটা ফোন নিতে যাচ্ছে, তারা অবশ্যই এটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আসলে গেমিং ফোন না। হ্যাঁ, যারা শখের গেমিং করবে বা টুকিটাকি গেমিং করতে চাও, তারা নিতে পারো, কারণ তারা রেগুলার গেমিং করতে পারবে, সমস্যা নেই। বা যারা হেভি গেমার আছে বা গেমিং এর জন্য একটা ফোন নিতে যাচ্ছ, তাদের জন্য ফোনটা ঠিকঠাক হবে না। কারণ এখানে যদি চিপসেটটা যদি ডাইমেনসিটি 8500 বা স্ন্যাপড্রাগন যদি 7S Gen 3, Gen 4 এরকম দিয়েছো বা 8 Gen 1 এরকম দিত, তাহলে বলতো যে না, ঠিক ছিল। বাজেট হিসেবে ফোনটা পুরোপুরি একটা অলরাউন্ডার ছিল। বাট যে বাজেট এটা ফোনটা এসেছে, এটা আসলে এই এসওসিটা এটা আসলে ডিজার্ভ করেন, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা নেওয়াটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না যখন বেশ কিছুটা বাজেট দিয়ে কিনছেন আপনি ফোন। বাট এমনটা যদি হয় যে আপনি রেগুলার ব্যবহার করে ওই কাজেই করবেন, আপনি কালে ভদ্রে ধরুন ওই মাসে একবার একটু টুকটাক, 2বার একটু টুকটাক, যেটা আমরা আগে বললাম, সপ্তাহে 1-2বার একটু সময় কাটানোর জন্য গেমিং করবেন, সেই কাজটুকু সেটা ঠিক আছে। করতে পারবে। বাট গেমিং এর প্ল্যানেই যদি থাকে,
নো। সুতরাং যা দাঁড়ালো দাম অনুযায়ী এটা পারফরমেন্স সেকশনটা অনেকটাই পিছিয়ে পড়ে। আর একটা বিষয় মাথা রাখেন, এটাই যেহেতু মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, সো কোন ভ্যারিয়েন্ট নেবেন সেটা আগে ভাগেই চিন্তা ভাবনা করে নিন। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, যদি এই ফোনটা যথেষ্ট থিন, তারপরে মোটামুটি সাউন্ড যথেষ্ট ভালো করে ট্রাই করছে, একদম সুপার ডিপ টাইপের কিছু না। লাউডনেস ভালো, অলমোস্ট ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে, ক্ল্যারিটিও ভালো আছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটা অবশ্য ফাস্ট অ্যান্ড একুরেট, বায়োমেট্রিক লেগে গেলে একটু সমস্যা হতে পারে, এছাড়া ওকে। 5000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের চার্জ। কি বলে ভাই, মানে 5000 mAh এর ব্যাটারি ভাই, এটা কি ভাই আসলে মানা যায়? মানে যে জায়গায় চাইনিজ ফোনগুলো 7000, 8000, 10000, 15000 mAh এর ব্যাটারি দিয়ে থাকে, বাট আমরা 50,000 টাকার একটা ফোনের মধ্যে পাচ্ছি মাত্র 5000 mAh এর ব্যাটারি ভাই, এটা আসলে একটু হতাশাজনক ভাই। স্যামসাং ওই যে বললাম না ঘাওড়া টাইপের, স্যামসাং এর মানে তারা সব দিক দিয়ে আপডেট করতে চায়, বাট তারা ব্যাটারি দিকে একদমই আপডেট করে না, যেটা কিন্তু আসলে সমস্যা। এখানে যদি তারা 6000 বা 7000 mAh একটা ব্যাটারি দিয়ে আসতো তাহলে ভাই অনেক ভালো হতো, বাট যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। 5000 mAh শুনে আসলে কম মনে হলেও এটা আপনাকে একদিন অনায়াসে চালিয়ে নিতে পারবে, তাই। অলমোস্ট 8 আওয়ার্সের মতো এক্সট্রা দিতে পারে, ডেফিনেটলি খারাপ নয়। বাট এই 45 ওয়াটের চার্জারটা আপনাকে কিনে নিতে হবে ভাইয়া, ওটা আপনি বক্সে তো পাবেন না। মানে আমরা এই তো মানে তারা মানে এসএসডি কম দিয়েছে, প্লাস ক্যামেরা তো টেলিফোটো লেন্স দিয়েছে যেটা কম। এখন আবার এখানে আমরা চার্জার পাচ্ছি না ভাই, এখানে এটা মানে একটা 50,000 টাকা ফোন, তার মধ্যে আবার চার্জারটা কিনে নিতে হবে, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং, মানে কিছু বলার নাই। তো চলো বিউটি প্লে করি। আপনারা এক্ষেত্রে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভালো ব্র্যান্ডের চার্জার গুলো রয়েছে, একটু দামি গুলোও কিনতে পারেন। আর যদি মিড রেঞ্জের মধ্যে ভালো কিনতে চান, আমি আপনাদের রিকমেন্ড করবো কিউসিওয়ার চার্জার গুলো, যেগুলো এটা কেলিয়াম অবশ্যই। অ্যান্ড্রয়েড টেকনোলজির, এবং এই চার্জার কিন্তু ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি নিজেও ব্যবহার করি, 1 বছর 18 মাসের, সরি 18 মাসের ওয়ারেন্টি রয়েছে এগুলোতে। আর চিন্তা করছেন কোথায় পাবেন? আমাদের সেল ভানে পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরো কয়েকটা বিষয় একটু বলে দিই। এইটাতে যে সেন্সর গুলো আছে ক্যামেরার, এই সেন্সর গুলো কিন্তু প্রিভিয়াস জেনারেশনে যা ছিল তাই আছে, ওইখান থেকে কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। অর্থাৎ আপনি স্যামসাং গ্যালাক্সি A56 যে পেয়েছিলেন সেম সেন্সর দিয়ে রেখেছে। তারপরে এই স্মার্টফোনের যে এসওসি Exynos 1680, ওটাকে যদি কম্পেয়ার করেন গিগবেঞ্চ স্কোর ওয়াইজ, তাহলে আপনি স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সাথে কম্পেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা আই গেস মোটামুটি এখন আপনারা ক্লিয়ার। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটি তোর একটু তো এখন ভুল বলছিলাম হয়তো, কারণ আমি তো হিস করছি মানে কি পরীক্ষা করিনি। তো 7S Gen 4, হ্যাঁ এটার সাথে তুলনা মানে কম্পেয়ার করা যায়, ঠিক আছে এটা ভালো বলা যায়, খারাপ না। বাট তারপরেও মানে 8 Gen 1 এরকম এরকম যদি দিয়ে আসতো তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি পাওয়ারফুল হতো, বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য বেশ ভালো হতো আর কি, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। কোনো সমস্যা নেই, বাকি বিষয়বস্তু ঠিকঠাকই আছে। আর স্যামসাং এর ইউআই নিয়ে ওই সময় যে আমি বলছিলাম, হ্যাঁ ইউআই আপনাকে আসলে ভালো রেজাল্ট দিবে। অবশ্যই। ডে টু ডে লাইফের পারফরমেন্সে এসে UI আসলে আসলে আপনি মজা পাবেন, ইভেন মাল্টিটাস্কিং ওইগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট এই স্মার্টফোনটার দাম অনুযায়ী বেশ কিছু জায়গায় দারুণ রকমের কমতি আছে। ক্যামেরায় ওই টেলিফোটো সেন্সর এবং পারফরমেন্সের জায়গাটা আমি বেশ কিছুটা দুর্বলই বলবো। তারপরেও যদি এটা মনে করেন আপনার সাথে সিঙ্ক করতেছে, বাকি সবকিছু মিলে, অনেকের জন্য এমনটা হয় যে আমার স্যামসাং এর ইউআইটা পছন্দ, আমি ওই লেভেলের ইউজার না, আমার দীর্ঘদিনের একটা ইউআই আপডেটের প্রয়োজন আছে, দেন আপনি দেখতেই পারেন, যেহেতু দাম আগে থেকে কিছুটা কমেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, অনেক বেশি ভালো। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A57, ঠিক আছে। এটার দামটা তো 50,000 টাকার, তো এটা আমি ওই হিসেবে কি বলবো মানে এটা আমি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ সরি গাইস, মানে এর অ্যাসোসিটা অনেকটাই কম, প্লাস কি তোমার ক্যামেরাটা আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি, যেটা একটা সমস্যা। তো ব্যাটারিটা আমার কাছে কম মনে হচ্ছে, প্লাস আবার চার্জারটা দেয় না, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট এইগুলো বাদ দিলে তাহলে বলবো যে ফোনটা মোটামুটি ঠিক আছে। বাট তারপর এটা মানে চিপসেটটা যদি এরকম হতো, মানে ডাইমেনসিটি 8500 বা স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা 8 Gen 2 এগুলো দিয়ে আসতো তাহলে আসলে ভালো হতো, বা দামটা যদি আরেকটু কম হতো তাহলে ফোনটা বলতাম যে ঠিকঠাক ছিল, এই ছিল মানে মানে এরকম হলেই ভালো হতো এই আর কি। আর এখানে আমরা কি মানে যখন আমরা একটা 50,000 টাকা ফোন কিনবো, তখন যদি আমরা যদি টেলিফোটো লেন্স না পাই তাহলে তো বলবো যে এটা পুরোপুরি কি মানে বলা যায় কি মানে ব্যালেন্স না, যেটা একটা আসলে সমস্যা। তো যেখানে আমরা টেলিফোটো লেন্সটা পাচ্ছি না, যেটা আসলে একটা সমস্যা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল না নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো যাই হোক, আজকে একটু আমরা অন্যভাবে ভিডিও শুট করছি কারণ আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, সেই জন্যই। তো আই থিঙ্ক সমস্যা হবে না, বা সমস্যা হলে তোমরা অবশ্যই জানিয়ে দিও এই আর কি। তো চলো আজকে এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।